বাংলাদেশের এই যে ৭১ টেলিভিশন বিগত বেশ কিছুদিন ধরে ১-১.৫ বছর ধরে দেখা যায় যে উদ্ভট কিসা কাহিনী সম্বলিত খবর ছাড়া আর কিছুই দেয় না। অথচ এই ৭১ টেলিভিশন এটা যখন শুরু হয়েছিল এরা কিন্তু অনেক বস্তুনিষ্ঠ খবর দিত আর কি, এবং এই কারণে বাংলাদেশে একেবারে খুব দ্রুত মার্কেট তৈরি করে। বাট এইটা একটা পর্যায়ে শুধুমাত্র বাংলাদেশের ধর্মান্ধ জনগোষ্ঠীর মনোরঞ্জনমূলক খবর প্রচার করতে গিয়ে এমন আজগুবি সমস্ত খবর টবর প্রচার করে যেটা দেখার পর হাসবো নাকি কাঁদবো কিছু বুঝি না। তো একটা খবর দিয়েছে কি, মোদির পতনের ঘণ্টা শুরু। তো মোদির পতনের ঘণ্টা শুরু বাংলাদেশের ৭১ টেলিভিশনের লোকজন জেনে গেছে, বাট ভারতের লোকজন মনে হয় জানে, আমার তো মনে হয় না। ভারতের লোকজন যদি জানতো তাহলে ভারতের যে মিডিয়া টিডিয়াগুলো আছে সেখানে নিশ্চয়ই মোদির বিরুদ্ধে বিশাল বিক্ষোভ, একটা গণ অভ্যুত্থান হওয়ার মতো পর্যায়ে চলে গেছে, এরকম অনেক খোঁজ খবর আমরা দেখতাম না, খবর টবর তো আমরা দেখতাম, কিন্তু তা তো আমাদের নজরে পড়ে না। আর ভারত একটা গণতান্ত্রিক দেশ যেখানে বাক স্বাধীনতা আছে, শান্তিপূর্ণ সভা সমাবেশ করার অধিকার আছে, এবং সরকারের শাসাচলা সমালোচনা করার অধিকারও সবার আছে। অতএব একটা বিশাল গণতান্ত্রিক দেশ, যেটা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না, একটা উন্নয়নশীল দেশ, তাই না? তো সেখানে জনগণের তো নানা রকম অভাব অভিযোগ থাকতেই পারে। ১৪৫ কোটি লোক সেখানে। তো এখানে একটা বড় অংশ মানুষ, তারা তো দারিদ্র্যসীমার নিচে বাস করে, একটা বিশাল অংশ তারা কৃষক। তো এমন না যে ভারত সমস্ত নাগরিকের সমস্ত রকম সুযোগ সুবিধা এগুলা দিতে পারে, একটা উন্নয়নশীল দেশের এটাই তো বৈশিষ্ট্য। অতএব এখানে বহু মানুষের কিন্তু অনেক অভাব অভিযোগ থাকবে সরকারের কাছে, অনেক দাবি দেওয়া থাকবে, এটাই স্বাভাবিক। এবং এ হেতু তারা কিন্তু বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেই পারে। যেমন কিছুকাল আগে আমরা দেখছিলাম যে পাঞ্জাবের মনে হয় কৃষকরা বিশাল একটা করছিল, একটা প্রসেশন করছিল, একেবারে তারা দল বেঁধে একেবারে কিলোমিটারের পর কিলোমিটার কী জানি করছিল ট্রাক্টর নিয়ে। সম্ভবত কৃষকদের কোনো দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলনে লিপ্ত ছিল। তো এটা তো করবেই, এটা তো করবেই, তারা তো সরকারের কাছে মেসেজ দিবে না? তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তো সরকারের কাছে যদি এই দাবি দেওয়া না পৌঁছায় তাহলে তাদের দাবি দেওয়াগুলো পূরণ হবে কী করে? তো এগুলো তো ভারতের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এখন এগুলো তো আসলে ওই সরকারের পতন ত্বরান্বিত হচ্ছে, বিষয়টা তো আসলে এরকম না। এবং তারা কেউ ওই সরকারের পতন চায়ও নাই, তারা জাস্ট তাদের দাবি দেওয়া এগুলো প্রচার করে। বাট ২১ টেলিভিশন, ওই ২১ বলছি ৭১ টেলিভিশন হঠাৎ করে ভারতে কী এমন দেখলো যে সেখানে মোদির একেবারে পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে এখন এরা হয়তো সরকারের নির্দেশনায় এমন কিছু খোঁজ খবর বা এমন কিছু খবর প্রচার করছে ভারত বিরোধী, যাতে করে ভারতের অন্তত বাংলাভাষী লোকজনগুলোকে একটু করা যায়, মোটিভেট করা যায় না? আমার কাছে কিন্তু সেরকমই মনে হচ্ছে। আমরা তো দেখি যে ভারতে কিছু কিছু প্রাইভেট চ্যানেল আছে বা টেলিভিশন চ্যানেল আছে, সারাদিন বাংলাদেশ বিরোধী প্রচারণা করে, সেটা আমরা দেখি। এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু অতিরঞ্জিত খবরও তারা প্রচার করে। এবং ভারতের ওই মিডিয়াগুলোর খবর টবর দেখলে মনে হয় ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে গেছে, ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে গেছে এরকম কিন্তু মনে হয়। এবং এই যে সাম্প্রতিককালে ওই যে মানে বাংলা রিপাবলিক না কি জানি একটা আছে চ্যানেল নাকি টিভি, জানিও না আসলে, তো তার একটা লোক আছে না যে ময়ূখ রঞ্জন ঘোষ নাকি এরকম, ময়ূখ রঞ্জন, হ্যাঁ। তো সে তো বাংলাদেশের মানুষের কাছে বেশ একটা ভালোই বিনোদনের খোরাক হিসেবে আবির্ভূত হয়েছে। তবে হ্যাঁ, তার যে সংবাদ পরিবেশনের যে কায়দা কানুন এগুলো দেখলে কিন্তু হাসিই লাগে। মানে এক প্রান্ত থেকে দৌড়ে অন্য প্রান্তে যায়, অন্য প্রান্ত থেকে ব্যাঙ্গের মতো লাফ দিয়ে এই প্রান্তে আসে, আর কণ্ঠে প্রচণ্ড উত্তেজনা। অর্থাৎ তার ভাব দেখলে মনে হয় যে এখনই সে যুদ্ধে চলে গেছে অথবা যুদ্ধ শুরু করে দিয়েছে এরকম। এবং বাংলাদেশ ভারত একেবারে যুদ্ধ করে পুরো একেবারে মেসাকার করে দিয়েছে। এবং ভারতের অধিকাংশ মিডিয়াগুলোর যে সাংবাদিক যেগুলো আছে খুব উচ্চ কণ্ঠে কথা বলে, খুবই উচ্চ কণ্ঠে কথা বলে এবং ড্রামেটিক হয়েতে। আবার পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে একেবারে রণদামামার মতো, মানে ওই যে যুদ্ধের পিছনে যে রণদামামা আছে না ওই রকম।
আমি জানি না ওরা ঠিক এই কায়দায় কেন খবর টবর পাঠ করে, এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। ওখানে যে মেয়েগুলা যে খবর টবর পড়ে দেখবেন যে অত্যন্ত উচ্চ কণ্ঠে কথা বলে। তো যাই হোক, এটা তাদের স্টাইল হতে পারে, আমি ঠিক জানি না। এখন কথা হচ্ছে যে ৭১ টেলিভিশন কিন্তু এই উদ্ভট খবর দিল। এরা আবার কোন সোর্স থেকে খবর পেল কে জানে, যে নরেন্দ্র মোদী আর নাই। অথচ আমরা বাস্তবে দেখি এই নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই যে কিছুদিন আগে, এই বছরের গোড়ার দিকে না, কত ৫-৬ মাস আগে যে দেশে ইলেকশন হলো না, লোকসভা ইলেকশন, সেখানে এই নরেন্দ্র মোদীর বিজেপি এরা কাঙ্ক্ষিত আসন পায় নাই, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। বাট তাদের জোট টোট নিয়ে তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গেছে। এবং তখন কিন্তু অনেকে বলা বলি করছিল নরেন্দ্র মোদীর যুগ শেষ, বিজেপির যুগ শেষ, অমুক সমুক তমুক, এগুলো বলা বলি কিন্তু করছিল। বাট বিশ্বের সঙ্গে আমরা কিন্তু খেয়াল করলাম যে জাস্ট কয়েকদিন আগে মহারাষ্ট্র এবং হরিয়ানাতে সেখানে ওই যে কি বিধানসভা ইলেকশন হলো, দেখা গেল যে সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই আবার সেখানে বিজেপি জয়লাভ করছে। অর্থাৎ ভারতের মানুষ মনে হয় বুঝতে পারছে যে তারা লোকসভা ইলেকশনের সময় একটা ভুল কাজ করছে। অর্থাৎ ভারতকে যদি উদ্ধার করার কেউ থাকে সেটা নরেন্দ্র মোদীকে নিয়ে মানুষ অনেক আলোচনা সমালোচনা করতে পারে। সেই ২০০২ সালে গুজরাটে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন সেখানে একটা ভয়াবহ দাঙ্গা হয়েছিল হিন্দু মুসলমান। তো সেই দাঙ্গার পিছনে নাকি নরেন্দ্র মোদীর হাত ছিল। এই জন্য অনেকে বলে আর কি, বাংলাদেশের মিডিয়াগুলোতে বলে যে নরেন্দ্র মোদীকে বলে যে গুজরাটের কসাই। হ্যাঁ, এটা আমরা জানি। এবং এই জন্যে কিন্তু ওই আমেরিকায় অনেক দিন ধরে নিষিদ্ধও ছিল এই নরেন্দ্র মোদী। বাট সেই নরেন্দ্র মোদী কিন্তু সমস্ত রকম চড়াই উতরাই পার হয়ে কিন্তু ভারতের খালি প্রধানমন্ত্রী হন নাই, একেবারে অতীতের সেই জওহরলাল নেহেরুর মতো। জওহরলাল নেহেরুর সেই রেকর্ড অলরেডি ছুঁয়ে ফেলছে। জওহরলাল নেহেরুও তো পরপর 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাই না? আর নরেন্দ্র মোদীও এই যে পরপর 3বার প্রধানমন্ত্রী হলেন। এবং মনে হয় যে জওহরলাল নেহেরুর রেকর্ড ইনি ভঙ্গ করবেন। কারণ সত্যিকার অর্থে ভারতের যে অর্থনৈতিক উন্নয়ন বা বিশ্ব রাজনৈতিক মঞ্চে ভারতের যে প্রভাব প্রতিপত্তি যেগুলো বৃদ্ধি, এবং একই সঙ্গে এখানে যে ইনফরমেশন টেকনোলজির যে বিস্ফোরণ ঘটছে, বিশেষ করে যে ব্যাঙ্গালোরে ওখানে, অর্থাৎ সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়ার পরে যেটা নাকি ভারতে, তো এগুলো সবই ঘটছে কিন্তু এই নরেন্দ্র মোদীর সময়ে। এই নরেন্দ্র মোদীর সময়ে এদের অর্থনীতি অনেক বেড়ে গেছে, এদের বাজেট অনেক বেড়ে গেছে, মানুষের আয় উপার্জন বেড়ে গেছে। অন্তত ভারতের লোকজন এখন স্বপ্ন দেখতেই পারে যে তারা অন্তত একটা পরাশক্তি হওয়ার পথে। এইটা কংগ্রেস যদি ক্ষমতায় থাকতো তাহলে হতো, আমার কাছে তা মনে হয় না। যদিও অবশ্য কংগ্রেসের এই মনমোহন সিং, যিনি নাকি কয়েকদিন আগে মারা গেছেন, তিনি কিন্তু ভারতের এই নতুন অর্থনীতির রূপকার। কীরকম? এই মনমোহন সিং যখন ক্ষমতায় ছিলেন তার আগ পর্যন্ত ভারতে কিন্তু বহির্দেশিক যে বিনিয়োগ টিনিয়োগ এইগুলো কিন্তু ছিল না, এটার কোনো রাস্তা খোলা ছিল না। ভারত তখন সংরক্ষণবাদী অর্থনীতির ভিত্তিতে চলতো, অর্থাৎ বাইরের কোনো বিনিয়োগ ভারতে প্রবেশ করতে দিত না। মনমোহন সিং উনি তো একজন অর্থনীতিবিদ ছিলেন, সম্ভবত উনি অক্সফোর্ডের নাকি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এই অর্থনীতি বিষয়ে ডিগ্রি নিয়েছিলেন, পিএইচডি করছিলেন। তো উনি তো অর্থনীতি বুঝতেন। তো উনি পরিবর্তিত পরিস্থিতিতে উনি ভারতের বাজার ওপেন করে দিয়েছিলেন, অর্থাৎ সংরক্ষণবাদিতা থেকে উনি মুক্ত করে দিয়েছিলেন। এবং ডব্লিউটিওতে উনি যোগদান করেছিলেন, মানে ভারতকে যোগদান করিয়েছিলেন। এবং যার ফলেই কিন্তু ভারতের অর্থনৈতিক উল্লম্ফন হয়। তখনই পৃথিবীর বিভিন্ন দেশ তারা ব্যাপকভাবে ভারতে কিন্তু বিনিয়োগ করা শুরু করে, এবং তারপর থেকেই তাদের অর্থনীতি কিন্তু ফ্লোরিশ করতে শুরু করে, যেটা নাকি এই নরেন্দ্র মোদীর হাতে এসে এটা একেবারে মোটামুটি একটা ব্যাপকভাবে বিকশিত হয়েছে। সত্যিকার অর্থে নরেন্দ্র মোদী যবে থেকে প্রধানমন্ত্রী হয়েছে তারপর থেকেই আমরা ভারতের উল্লম্ফন দেখি। এটা অর্থনৈতিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, বিশ্ব রাজনৈতিক প্রভাবে, সব ক্ষেত্রে।
এখানে কংগ্রেসের ওই যে রাহুল গান্ধী অথবা প্রিয়াঙ্কা গান্ধী টান্ধী যারা আছে না, বা সোনিয়া গান্ধী, ওরা ক্ষমতায় থাকলে এরকম হতো আমার তো মনে হয় না। এবং ভারতের যে জনগোষ্ঠী তারাও কিন্তু আস্তে আস্তে মনে হয় উপলব্ধি করতে পারছে। অতএব সামনেও আরও দুই একটা এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে, আমার সেটাই মনে হয় আর কি। তো যাই হোক, আমি যাই দেখি না কেন বা যাই জানি না কেন, 71 টেলিভিশন তো জানে তার কমপ্লিটলি উল্টো। এই নরেন্দ্র মোদীকে এখন হটানোর জন্য নাকি ভারতীয়রা এক কাট্টা হয়েছে, এবং যে কোনো মোমেন্টে ভারতে মনে হয় একটা বাংলাদেশের মতো গণ অভ্যুত্থান হতে পারে, তাই না? কিন্তু 71 টেলিভিশনের কোনো আইডিয়া নাই, কোনো গণতান্ত্রিক দেশে কখনো গণ অভ্যুত্থান হয় না। বাংলাদেশে যদি গণতন্ত্রের চর্চা থাকতো, বাংলাদেশেও কোনো দিন গণ অভ্যুত্থান হতো না। আর যেখানে গণতন্ত্র চালু থাকে সেখানে কখনো কোনো দল একচ্ছত্রভাবে রাজত্ব করতে পারে না জনগণের ম্যান্ডেট ছাড়া। শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বাংলাদেশে রাজত্ব করত। বস্তুত ওই যে 2008 সালের ইলেকশন, ওটা ছিল একেবারে নিরপেক্ষ একটা ইলেকশন। হ্যাঁ, ওই সময় আওয়ামী লীগ কিন্তু সত্যিকার অর্থে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় গেছিল। কিন্তু এরপরে 2014 সালের ইলেকশনের পর থেকে জনগণের ম্যান্ডেটবিহীনভাবে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কিন্তু বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র যদি চালু থাকতো এই ঘটনাটা ঘটতো না। তো ভারতে যেহেতু সেই স্বাধীনতার পর থেকে তারা গণতন্ত্রের চর্চা করে আসছে শত বাধা বিপত্তি সত্ত্বেও, এখন সেখানে গণতন্ত্রে একেবারে সুপ্রতিষ্ঠিত। সেখানে কোনো গণ অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা নাই, এবং এভাবে কোনো সরকারের পতনেরও কোনো সম্ভাবনা অন্তত দেখা যায় না। এবং এটাই যে কোনো মানুষ যার নাকি কমন সেন্স আছে সে কিন্তু এটাই ভাববে। বাট 71 টেলিভিশন তো বাংলাদেশের প্রেক্ষিতে চিন্তা করে। 71 টেলিভিশনের লোকজন মনে করে যে ভারতে গণতন্ত্রতন্ত্র কিছুই নাই, সেখানে নরেন্দ্র মোদী ভোট টোট ছাড়াই, অর্থাৎ পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় আসছে। অর্থাৎ যে কোনো মোমেন্টে বাংলাদেশের মতো একটা গণ অভ্যুত্থান হবে এবং নরেন্দ্র মোদীর পতন ঘটবে, এটাই তাদের মনে হয় এরকম। ধন্যবাদ।